দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের টকশো দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আজ আমরা আলোচনা করব তারুণ্যের রাজনীতি ও আগামীর বাংলাদেশ এই বিষয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার বাঁ পাশেই রয়েছেন সাইফ মাহমুদ জুয়েল, সাধারণ সম্পাদক ছাত্রদল, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই রয়েছেন আলী হাসান জুনায়েদ, প্রধান উদ্যোক্তা ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তারপরে রয়েছেন মাইন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের যে বিষয়, সাইফ মাহমুদ জুয়েল, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আসলে আগামীর রাজনীতিতে তরুণরাই নেতৃত্ব দিবে, আমরা এটাই মনে করি। সেই জায়গা থেকে আজকে নাহিদ ইসলাম তার একটা ব্রিফিংয়ে বলেছেন, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি। আচ্ছা, রাজনীতিতে নির্বাচন হলে তো কোনো না কোনো দলেই ক্ষমতায় আসবে, এই কথাটাকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথমেই শুরু করলেন আপনি। আমার স্নেহাস্পদ অনুজ নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন, আমি খুব দুর্ভাগ্যজনকভাবে বারবারই শুনি নাহিদ ইসলামের কথাগুলো, বারবারই আমাদের কাছে আসে, যে কথাগুলো কোনো না কোনোভাবে সমালোচনার সৃষ্টি করে। আমি যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নেহাস্পদ অনুজ, সেই সূত্রে আমি বারবার কিন্তু এই কথাগুলো আমার জায়গা থেকে বলা একটু মুশকিল হয়ে যায়। তারপর না বললেই নয়, যে প্রশ্নটি উনি তুলেছেন, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনার জন্যই বিপ্লব হয়নি, নিঃসন্দেহে সত্য কথা। কিন্তু সেই কথাটি কে বলবেন? আমরা সবাই মিলে সমগ্র জনগণ বলবো। সেই জনগণ বলার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আটকে দিয়ে যদি উনি বলেন, তাহলে কি আমরা ফেসিবাদকে আটকে দিয়ে আরেকটা ফেসিবাদের উত্থান ঘটালাম কিনা? আমাদেরকে ভাবার বিষয়। আমরা যখন ছাত্র জনতার যে অভ্যুত্থানে ফেসিবাদের পতন হলো, আমরা দল মত নির্বিশেষে ফেসিবাদ ব্যতিরেকে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিলাম। একটা অভিন্ন সত্তা নিয়ে আমরা কাজ করছিলাম, অভিন্ন লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। তো আজকে যে বিভাজিত পরিবেশ আমরা লক্ষ্য করছি, কথার কারণে, আমার একটি ব্যক্তিগত কথার কারণে যদি সামগ্রিক জাতিসত্তা বিভাজিত হয়ে যায়, সেই কথাটি নিঃসন্দেহে আমাকে চিন্তা করে বলা উচিত। এর আগেও নাহিদ ইসলাম 111 নিয়ে একটি কথা বলেছেন, সেখানেও বিভাজনের সৃষ্টি হয়েছে। এর আগে নাহিদ ইসলাম আরও একটি কথা বলেছেন, সেটি হলো তরুণদের প্রতিনিধি হিসেবে ওনাদেরকে আমরা যারা ভাবি। তো গত মিটিংয়ে ওনাদের যে সম্মেলন, সেই সম্মেলন ওনাদের যে কাউন্সিল তথা যে মিটিংটি হলো, আমরা পত্রিকার মাধ্যমে লক্ষ্য করলাম, সেখানে ওনাদের জেলা এবং উপজেলার আহ্বায়কের বয়স ন্যূনতম 40 হতে হবে। তো দ্বিচারিতা কিনা? আপনি বলছেন নতুন বন্দোবস্ত, আপনি বলছেন তারুণ্যের বাংলাদেশ গড়বেন, সেখানে তারুণ্যের বাংলাদেশ গড়তে গিয়ে যদি আপনার উপজেলা পর্যায়ের নেতৃত্ব কিংবা জেলা পর্যায়ের নেতৃত্ব আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হয় 40, তাহলে এটা কেমন তারুণ্য? মানে অন্য সংগঠনগুলো নিয়ে যখন তারাই সমালোচনা করছে, বা ছাত্র দল, অন্য যারা দল আছে তাদেরকে যখন অনেক সময় বয়স্ক ট্যাগ দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় তারা যদি এইভাবে একই করে তারা নিজেরাও বয়সের জায়গাটাতে মানে 40 ধরে রাখে, তাহলে তো তারাই দ্বিচারিতা করছে। বিষয়টা কি আপনি তাই বলতে চাচ্ছেন? তারা বলেছেন ন্যূনতম হতে হবে। আমি মনে করি এটা আরেকটা স্বেচ্ছাচারিতা। তারুণ্যদীপ্ত নেতৃত্ব তারা পেয়েও যদি তারা মনে করেন যে 40 বছর না হলে আহ্বায়ক হতে পারবেন না, তাহলে তাদের নেতৃত্বের বিষয়ে নিশ্চয়ই প্রশ্ন আসা উচিত। তারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের যে বয়স সীমা, সেই বয়সের থেকে যদি তারা জেলা এবং উপজেলা পর্যায়ে চাচ্ছেন যে ন্যূনতম 40 হতে হবে, তাহলে আমি মনে করি এটা কন্ট্রাডিক্ট করে। তো আমি ওনাদেরকে অনুরোধ করব যে এই বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ফেসিবাদ ব্যতিরেকে আমরা সবাই যখন এক অভিন্ন স্বরে কথা বলছিলাম, তখন কিসের প্রয়োজনে এত বিভাজন সৃষ্টি করছি আমরা? সেই বিভাজন নিশ্চয়ই দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে, গণতন্ত্রের সাথে হতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আর পাশাপাশি যেহেতু জুলাই ছাত্র আন্দোলনের আমিও একজন সতীর্থ সহযোদ্ধা ছিলাম, সেই জন্য তাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো বারবার, এই জাতিকে আর বিভাজিত করবেন না। জাতিকে আমরা ঐক্যবদ্ধ রেখে জাতির সাবলীল যে একটা প্রচেষ্টা রয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা সচেষ্ট থাকুন। তাতে করে যদি নেতৃত্ব আপনাদেরকেও সমগ্র জাতি ঐক্যবদ্ধ মিলে আপনাদেরকে দেয়, আপনাদের নেতৃত্ব সবাই মিলে নেবে। কিন্তু সমগ্র জাতি, সমগ্র জনগণ যদি তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে অন্য কাউকে বা অন্য কোনো দলকে দিতে চান, সেটা আপনারা নিশ্চয়ই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে, জুলাই বিপ্লবের ছাত্র জনতার যে রক্ত, যেই আমাদের সহযোদ্ধাদের যে অঙ্গহানি হয়েছে, সকল কিছুর প্রতি শ্রদ্ধা রেখে নিশ্চয়ই মেনে নেওয়ার মতো মানসিকতা থাকা উচিত। না, তাহলে আপনি কি মনে করছেন নাহিদ ইসলামরা জুলাই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে, সেই সময় তাদের যে চিন্তা ভাবনা ছিল, নৈতিক বিষয় ছিল, আদর্শের জায়গা ছিল, তারা কি সেই জুলাই বিপ্লবের চেতনা থেকে কিছুটা সরে এসেছে বলে আপনার মনে হয়? আমি সমগ্র জাতিকেই মনে করে দিতে চাই। আপনি প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
যখন ছাত্র জনতার অভ্যুত্থানটি হয় তার প্রাককালে প্রথম তো নিশ্চয়ই কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, বাঁকে বাঁকে নানান সময় নানান পটভূমি তৈরি হয়েছে। এরপর যখন এক দফার আন্দোলন আসলো, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট লক্ষ্য করবেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনে সেই স্লোগান দিয়েছে, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। তখনই বলা উচিত ছিল এই আন্দোলনের টোটাল ক্রেডিট আমাদের হবে, আন্দোলনে আর কারো সম্পৃক্ততা আমরা চাচ্ছি না। যদি সেটা না হয় তাহলে আজকে আন্দোলন পরবর্তী সময়ে পতিত সরকার, যেহেতু অবৈধ কর্তৃত্ববাদী সরকারের পতনের পর কেন এই বিভাজন সৃষ্টি হচ্ছে, কেন শুধুমাত্র ক্রেডিবিলিটি নিয়ে কথা বলতে গিয়ে আমরা দেশের কথা আর ভাবছি না, কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গত 17 বছরে গণমানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা কেন ভাবছি না, কেন এখানে এসে আমরা শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য একটি বিভাজনের দেয়াল সৃষ্টি করছি এবং সমালোচনা করছি কার, যিনি আমার সতীর্থ সহযোদ্ধা, যিনি আমার মিছিলের সহযোদ্ধা। তাদেরকে আমি আহ্বান জানাবো এই পথ থেকে সরে এসে আপনার গণমানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সাধারণ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল, সবাই মিলে আমরা একখণ্ড বাংলাদেশ এবং যে বাংলাদেশের চেতনা হবে সবার আগে বাংলাদেশ, নিজেদের ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে সামগ্রিক স্বার্থে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব, সেই লক্ষ্যে আপনারা সবাই খান। সাইফ মাহমুদ জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ফিরতে চাই আলী হাসান জুনায়েদ, প্রধান উদ্যোক্তা ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপনার কাছে। আলী হাসান জুনায়েদ, আপনারা প্রথমে ঘোষণা দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন, এখন সেটাকে আপনারা একটা সাংগঠনিক রূপ দিচ্ছেন। কি মূলনীতি ধরে আপনারা আসলে আগাচ্ছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ? জি, ধন্যবাদ আজকে আমার সহযোদ্ধাগণ এবং যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। যে আমি এই প্রশ্নটা অ্যাড্রেস করতে চাই এইভাবে যে দেখেন 5ই আগস্টের আগে যে ঐক্যের পাটাতনে আমরা দাঁড়াইছিলাম, সবাই একটা জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছে এবং একটা ফেসিবাদী সরকারকে সরিয়ে শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে কিন্তু আমরা এক হয়েছি। তো 5ই আগস্টের পরের পরিস্থিতি বদলে গেল কেন? কারণ জুলাই যে সবার, এই ক্রেডিটটা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি নাই, বরং আমরা প্রবণতাটা দেখেছি হলো যে জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা কারাকারি, যেটা হতাশাব্যঞ্জক। কারণ এই জুলাইয়ের ক্রেডিটটা আসলে মাঠে সমস্ত আন্দোলনকারী এবং সমস্ত রাজনৈতিক দল যারা ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন করেছেন এবং সেই সমস্ত নির্দলীয় মানুষ যারা এই দীর্ঘ সময়ে যারা অত্যাচারের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, সেই সমস্ত বিবেকবান মানুষ যারা সত্য কথা বলার কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাটা সবার, কিন্তু ক্রেডিটের জায়গায় আমরা গিয়ে দেখতেছি যে কতিপয় মানুষ এই ক্রেডিটটাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন, তাতে করে বাকি সবার মধ্যে কিন্তু যেভাবে ওনারশিপ থাকার কথা সেই ওনারশিপ ফিলিংসটা কিন্তু তৈরি হচ্ছে না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি, আপনি খুব ভালো মতো খেয়াল করবেন, জুলাই প্রক্লামেশন নিয়ে যা হলো, জুলাই প্রক্লামেশন তো সবার প্রক্লামেশন, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত নির্দলীয় মানুষ, বিবেকবান মানুষ এটাকে এন্ডোর্স করেছেন, কিন্তু জুলাই প্রক্লামেশনকে আমরা দেখলাম যে এটা নিয়ে একটা ছেলে খেলা হলো। অথচ এরকম একটা সিরিয়াস বিষয় যেটা সমস্ত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে জুলাই প্রক্লামেশনের মধ্য দিয়ে, সেই জায়গাটা কিন্তু আমরা এন্ডোর্স করতে পারলাম না। একই সাথে আমরা দেখতেছি যে আপনি খেয়াল করবেন যে সমস্ত শহীদ এবং আহতরা যারা জীবন দিয়েছেন, চোখ হাত পা হারিয়েছেন, তাদের ব্যাপারে কিন্তু আমরা একটা কেয়ারলেস মনোভাব লক্ষ্য করছি। আপনি জানেন ইতিমধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকাণ্ড নিয়ে সারা দেশ জুড়ে ব্যাপক সমালোচনা আছে, কারণ তারা যথার্থভাবে কাজ করতে পারেননি। শহীদ আহতরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে তাদেরকে, যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল, যে সকল ছাত্রনেতারা এই আন্দোলনের নেতৃত্বের ক্রেডিট নিয়েছেন, তারা কিন্তু আন্দোলনকারী যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের দায়িত্বের বেলায় সবার আগে এগিয়ে আসতে পারেন নাই। সুতরাং এই সমস্ত জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাগুলোকে ধরে, জুলাই যে সবার, এই আকাঙ্ক্ষাকে ধরে আমাদেরকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে মূলত প্ল্যাটফর্মের উদ্যোগ নেওয়া এবং এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা। না, আপনারা একটা স্টেক হোল্ডার, ছাত্রদল একটা স্টেক হোল্ডার, ছাত্র ইউনিয়ন একটা স্টেক হোল্ডার, এভাবে মানে সব মানুষ মিলেই এই আন্দোলন হয়েছে, কিন্তু এই ভাগটা কিভাবে তৈরি হলো? এই ভাগটা তৈরি হয়েছে কারণ হলো যে জুলাইকে আমরা কিভাবে দেখছি এটার উপর ভিত্তি করে। জুলাইকে আমরা দেখি হলো গণমানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে। গণমানুষের আকাঙ্ক্ষার জায়গাগুলো কি? গণমানুষ একটা নতুন রাজনীতি চেয়েছে, একটা জেনারেশনাল পলিটিক্স শিফটিং কিন্তু হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বের ব্যাপারে জনমানুষের কনফিডেন্স তৈরি হয়েছে। একই সাথে রাজনৈতিক দলগুলোও কিন্তু তরুণদের নেতৃত্বের ব্যাপারে পজিটিভ, ইতিবাচক। তারা কিন্তু তরুণদের নেতৃত্বের ব্যাপারে নেতিবাচক মনোভাব ধারণ করেন না, বরং তরুণদেরকে এগিয়ে দিতে চেয়েছেন। কিন্তু আমরা খেয়াল করতেছি হলো যে এই ইতিবাচকতাকে ধারণ করে যে রাজনীতি হওয়ার কথা, সেই রাজনীতির প্র্যাকটিস তো দেখতেছি না, বরং আমরা দেখতেছি আমাদের সহযোদ্ধারা, আমাদের বন্ধুরা, আমাদের ছোট ভাইয়েরা
এমন সব অভিযোগ আসতেছে তাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেই কালচারে কিন্তু আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি না। সুতরাং এই আকাঙ্ক্ষাটা যেহেতু সবাই ধারণ করেন, আপনি যেভাবে বললেন সমস্ত স্টেক হোল্ডার কিন্তু এই আকাঙ্ক্ষাকে ধারণ করেন, সুতরাং এমন একটা প্ল্যাটফর্ম দরকার যারা এই সমস্ত স্টেক হোল্ডারকে ধারণ করে এই সমস্ত বিষয়গুলো এস্টাবলিশমেন্টে কাজ করবেন। তো আমরা সেই প্ল্যাটফর্ম, সেই প্রেশার গ্রুপটা কাজ করতে চাই, যাতে করে সবার আশা আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে আমরা যেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে অগ্রসর হতে চাই। এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে আমরা খুব দৃঢ়ভাবে ডিফাইন করেছি, কিন্তু যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা শহীদ এবং আহতদের পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী দেখতে চাই। আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা পিলখানা, শাপলা এবং জুলাই যে গণহত্যা হয়েছে এবং 16 বছরে যে ধরনের অন্যায় বিচার হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার আমরা বিচার চাই। এবং একই সাথে ফেসিবাদী দল হিসেবে আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তুলতে চাই। এবং দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আছে, পেশিশক্তির রাজনীতি এবং চাঁদাবাজি দুর্নীতি নির্ভর যে রাজনীতি, সবাইকে জিজ্ঞেস করলে আপনি পাবেন যে তারা এই রাজনীতি থেকে বেরোয় আসতে চায়। তো সেই জায়গাটায় সবাইকে সাথে নিয়ে এই কাজটা তো করতে হবে। এই কাজটা করার জায়গা থেকে মূলত আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগটা হাতে নিয়েছি। আর একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই, যখন এনসিপি তার যাত্রা শুরু করলো, আপনি বোধহয় তখন চায়না সফরে ছিলেন, ওখান থেকে জানালেন যে আপনারা এনসিপির সাথে থাকছেন না। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা এনসিপির সাথে থাকলেন না, নাকি এনসিপি আপনাদেরকে জায়গা দিল না? এই প্রশ্নটা খুব সুন্দরভাবে উত্তর করি যে এনসিপিতে আমরা মূলত যাইনি কয়েকটা কারণে, যে কারণগুলো আমরা খুব স্পষ্টভাবে বলেছি। কারণ এনসিপির পক্ষ থেকে যাওয়ার জন্য তো একটা তাগাদা ছিলই, কিন্তু আমরা যে প্রশ্নগুলোর উত্তর চেয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু আজকে বাস্তবভাবে মানুষের সামনে ধরা দিয়েছে। আমরা কিন্তু প্রশ্ন করেছি যে এই দলের অর্থনৈতিক জায়গা কিভাবে নির্ধারিত হয়, কিভাবে ফাইন্যান্সিয়াল পলিসি হয়, এটা আমরা জানতে চাই এবং ক্লিয়ারলি জানতে চাই। আজকে পর্যন্ত কিন্তু বাংলাদেশের জনগণ জানতে পারে নাই। এবং একই সাথে আমরা বলেছি দলটা চলে কিভাবে, দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কী, দলের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া কী, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে স্পষ্ট করে জানাতে সেই প্রশ্নগুলো কিন্তু আজও রয়ে গেছে। অর্থাৎ আমরা যেই কথাগুলো বলে সেখান থেকে সরে এসেছি, সেই দলে যোগ দেইনি, সেই বিষয়গুলো কিন্তু আজও মাঠে বাস্তব, এবং সেই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হচ্ছে জনগণের সামনে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ওইখানে যাওয়ার সুযোগ ছিল না আমাদের, কারণ আমরা এই প্রশ্নগুলোর উত্তর না পেলে ওই জায়গায় যাওয়ার জন্য নৈতিক শক্তি পাইনি। আলী হাসান জুনায়েদ, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো, একটু যেতে চাই মাইন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কাছে। মাইন আহমেদ, আমাদের আজকের যে বিষয় তারুণ্যের রাজনীতি ও আগামীর বাংলাদেশ, জুলাই আন্দোলনের পরে সবগুলো ক্যাম্পাস বলুন, পুরো দেশেই বলুন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে তরুণদের রাজনীতির মধ্যে তো কোনো না কোনো গুণগত পার্থক্য এসেছে বা আসা উচিত। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেই স্টেক হোল্ডাররা এই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেখানে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আপনারা ছাত্র ইউনিয়ন, কোনো কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিরূপ মত প্রকাশ করছেন। কেন? তাহলে কি জুলাই আন্দোলনের যেটা হওয়া উচিত ছিল, যে কোনো বিভাজন থাকবে না, সবাই মিলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সেখানে কি ছাত্র ইউনিয়ন কোনো পয়েন্টে বিরোধিতা করছে? যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আর আপনার যে প্রশ্নটা, এটা আসলে নির্দিষ্ট করে যেই সংগঠনের কথা বলছেন, আমি নাম নিয়েই বলি, আমরা বা অনেকগুলো সংগঠনই ধরেন, আপনি বলতে পারেন যে বামপন্থী অনেক সংগঠন, এমনকি ছাত্রদলও কিছু কিছু জায়গায় ছাত্র শিবিরের ক্যাম্পাসগুলোতে এন্ট্রেন্স নিয়ে এক প্রকার আপত্তি জানিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা উদাহরণ। এখন এইটা আসলে ঠিক কোন জায়গা থেকে করা হচ্ছে? আপনি বলছেন যে 5 তারিখের পরে আমাদের যে রাজনীতি সেটা গণতান্ত্রিক হওয়ার কথা ছিল, নিশ্চয়ই। এখন আমাদের যে দুটো শব্দ খুব পপুলার হয়েছে না, দায় ও দরদের রাজনীতি। এখন আপনি যে দায় ও দরদের কথা বলেন, তাহলে নিশ্চয়ই অতীতের দায় আছে। আমি আমার সাংগঠনিক জায়গা থেকে একাধিকবার আমাদের সংগঠনের ইন্টারনাল ফোরাম কিংবা এক্সটার্নালি আমার সংগঠন যে বাকশালে যোগ দিছিল সেই বিষয়ে এক প্রকার অ্যাপোলজেটিক পজিশন নিয়েছি, কিংবা সেটারে ক্রিটিক্যালি দেখতে আগ্রহী। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা হিস্টোরিক্যাল, আমাদের যে সংগঠনগুলো আছে তাদের যেসব হিস্টোরিক্যাল দায় আছে সেগুলো নিয়ে আগায়, তাহলে সেটা বেশি গণতান্ত্রিক হয়, নাকি সেই দায়গুলো এক প্রকার এড়ায় যাওয়ার মাধ্যমে বেশি গণতান্ত্রিক হয়? তো 5 তারিখের পরে আমরা একটা মিটিং করেছিলাম টিএসসিতে, সেখানে শিবির, ছাত্রদল সহ সবগুলো সংগঠন উপস্থিত ছিল। তো তারপরে বের হওয়ার পরে একাধিক জায়গা থেকে আমার কাছে নানাবিধ প্রশ্ন আসে যে আপনারা শিবিরের রাজনীতিকে তাহলে রিকনসিডার করছেন, আপনাদের যে ঐতিহাসিক পজিশন সেটা আবার চেঞ্জ করতে যাচ্ছেন। তখন আমি একটা কথা বলেছিলাম যে দেখেন, নিষিদ্ধের যে রাজনীতি সেটা আসলে কতটা ফলপ্রসূ হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, যে সেটা যেই ধরনের মতাদর্শই হোক সেটাকে আসলে অত বেশি চাপায় রাখা যায় না। তো সেই জায়গা থেকে বরং আমি অনেক বেশি আগ্রহী এটা বলতে যে অতীতে ছাত্র সংগঠনগুলো কিংবা রাজনৈতিক শক্তিগুলা যেসব ভুল করেছে সেগুলো সম্বন্ধে নিজেদের পজিশন ক্লিয়ার করুক। ধরেন ছাত্র শিবির কিংবা জামাত ইসলামীর নাম 71-এর গণহত্যা,
আপনি তো 24 দেখতেছেন, 24-এর পরে এসে আমরা, এটা আমাদের খুবই জ্বলন্ত ক্ষত, আওয়ামী লীগ যে ক্ষতটা দিয়ে গেছে। তো 71-এর যে ক্ষতটা, সেটাও তো মানে সেটা তো আপনি জাস্ট ফেলে দিতে পারবেন, ওটা তো থেকে যায় না। কিন্তু মিটিংগুলো থেকে কি আপনারা যেভাবে বের হয়ে যাচ্ছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে মিটিংগুলো হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে, আপনারা জাস্ট উইথড্র করে চলে এসেছেন, সেইখানে কি এই আলোচনাটা ওঠানোর সুযোগ ছিল কিনা? ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা তো পরিবেশ পরিষদ অনেকগুলো বিষয় জানি, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু ছাত্র ইউনিয়ন কি ওই একই মিটিংয়ে বসে শিবিরকে প্রশ্ন করতে পারতো কিনা যে তাদের ওই ইস্যুতে তাদের আসলে বক্তব্য কি? আপনারা কি সেটা করেছেন, নাকি সেখান থেকে জাস্ট বের হয়ে এসেছেন যে আমরা পরবর্তীতে আলোচনা করি? না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পার্টিকুলার মিটিংটার কথা বলছেন, ওই মিটিংয়ে আসলে প্রত্যেকটা সংগঠনই শিবিরকে এইসব বিষয়ে চার্জ করছে যতদূর আমার মনে পড়ে। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা তো নিশ্চয়ইভাবে সম্ভব না যে শিবিরের 2টা নেতা আছে, তারা এসে তাদের গোটা সংগঠনের যেই সিদ্ধান্ত বা পজিশন সেটা হুট করে এসে বলে দিতে পারে। এটা তো আসলে একটা সংগঠনের একটা দলিলের বিষয়, ঐতিহাসিক দলিল, যে আমি 71-কে কীভাবে দেখি, কিংবা 71-এ আমার যে ভূমিকা, কিংবা আমার যেই মাদার পার্টি বলেন, বা তারা তো শিবির সম্ভবত নিজেদেরকে স্বাধীন ছাত্র গণসংগঠন বলে, তাদের যেই মানে পাস্ট নেম ইসলামী ছাত্র সংঘ, ইভেন জামাত ইসলামী, তারা কি তাদের 71-এর যে গোটা গণহত্যার দায় সেটা স্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহী কিনা? তো এটা তো আসলে আপনি হুট করে মিটিংয়ের মধ্যে, তো আমিও নিশ্চয়ই আমার সংগঠনের একটা পজিশন বলে দিতে পারি না। আমারও লম্বা সময় সংগঠনের ভিতরে স্ট্রাগল করার পরেই এসে ন্যাশনাল টেলিভিশনে এসে আমি বাকশাল নিয়ে আমার ক্রিটিক্যাল পজিশন মানে ব্যক্ত করতে অ্যালাউড হয়েছি, রাইট? তো এটা তো একটা প্রসেস। এখন আলোচনাটা খুবই সহজ, যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক সংগঠনগুলোর এর একটা ইগোস্টিক জায়গা, যে আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না, বা পাস্টে আমার যে ভুল, সেই ভুলটাকে স্বীকার করে আগাইতে চাই না। এখন আপনি চিন্তা করেন যে আজকে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা যে পরিমাণ ঘোলাটা জায়গায় পৌঁছাইছে, সেটা যদি না হয়, এবং 20 বছর পরে যে কোনো একটা আন্দোলন কিছু একটা করে এসে আওয়ামী লীগ বলে যে না আমি কিছু করি নাই, ওটা পুরো একটা ষড়যন্ত্র ছিল। হিজবুত তাহরির, মাহফুজ আলমরা তো তারা সারা দুনিয়াতে হিজবুত বলে প্রচার করতে চায়, তারা যদি বলে যে এটা ইসলামী উগ্রবাদীদের ষড়যন্ত্রে আমাদের ফেলানো হয়েছে, তখন আপনি এটা মেনে নেবেন? তো রাজনীতিটা তো মানে ওই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পরে এতটুকু আমরা পাবো না যে আমরা আমাদের পাস্টকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারবো, পাস্টের দায় স্বীকার করে আগাইতে পারবো। নিশ্চয়ই দায়ের মাত্রা আছে, গণহত্যার দায় একটা বড় দায়। তো সেই জায়গাগুলো আসলে আমরা এই 5 তারিখের পর থেকে একাধিকবার অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় বলছি, ইভেন শিবিরের নেতাদের সাথে বিভিন্ন জায়গায় যদি আমার মানে ইনফর্মালিও কথা হয়ে থাকে, সেখানেও বলছি যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনারা ওপেনলি ডিসকাস করেন, নিজেদের পজিশন রিঅ্যানালাইজ করেন। সেটা তো হয় নাই, বরং দেখা গেল কি যে শিবিরের একটা পত্রিকা ছাত্র সংবাদ, তারা তাদের পত্রিকাটা লেখা বেরোইছে, যে পত্রিকা তারা আরও একবার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে, যদিও তারা সমালোচনার মুখে পরে আবার এটা উইথড্র করেছে বোধহয়। হ্যাঁ, তার মানে সেই প্রবণতা তো এখনো এক্সিস্টিং একটা সংগঠনের মধ্যে। বাংলাদেশের মাটিতে রাজনীতি তো আসলে বাংলাদেশকে অস্বীকার করে করা, মানে আপনি মেনে নেবেন কিনা বাংলাদেশের নাগরিক হিসেবে? না, সেটা নিশ্চয়ই এটা আলোচনার বিষয়, আমি হুট করেই বলে দিতে পারি না যে কোনটা মানবো কোনটা মানবো না। কিন্তু তারুণ্যের রাজনীতি এবং আগামীর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি চলতো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিবেশ ছিল, ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসের যে কোনো সমস্যায় সবসময় সরব ছিল। 5 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, যে কোনো অপশনেই তারা দাঁড়িয়ে যেত এবং প্রতিবাদ করত। আপনারা কি এখনও বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করে যাচ্ছেন, বা বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিবেশ কেমন মনে হচ্ছে? এখন তো ধরেন যে মানুষজন কোনো কিছু নিয়ে আন্দোলন করলেই সে দোষর হয়ে যেতেছে, তো সেই জায়গা থেকে তো আমরাই সবচেয়ে বেশি এটা একটা খাইছি, কারণ আমরাই আসলে দেখতে পাইছেন যে 30 জন হোক, 50 জন হোক, একটার পর একটা যেসব মানে জননিরাপত্তার ইস্যু আছে, এই ইস্যুগুলো সামনে নিয়ে আগাইছি। ধর্ষণ বিরোধী আন্দোলন দেখছেন, তার আগেও ক্যাম্পাসে যখন ওই যে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা হইলো, সেইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দেখছেন। তো এখন তো কালচার হয়ে গেছে যে যারা কোনো কিছু নিয়ে, কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা মানে আন্দোলন করতেছে, তাদেরকে এক প্রকার দোষর বলে এড়ায় যাওয়া। এখন এই যে শ্রমিক বলেন বা যত ধরনের মার্জিনালাইজড কমিউনিটি আছে, এটা তো একটা লম্বা সময় আসলে মানে নিজেদের যেই জীবন, সেই নিজেদের যেই খাওয়া পড়ার অধিকার, সেগুলো এক প্রকার ত্যাগ করে আমাদের একটা সাবসিডাইজড লাইফ লিড করার সুযোগ করে দিছে। গণ অভ্যুত্থানের পরে ও যদি ওর মানে রুটি রুজির অধিকারের জন্য রাস্তায় নামে, তাহলে আপনি তারে যদি ফ্যাসিবাদের দোষর বলেন, তাইলে সেটা আসলে আমাদেরকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়? বা এই যে শ্রমিকরা তো ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলতেছি না আমরা, সেই জনতার ভিতরে তো আপনি আসলে একটা বড় মার্জিনালাইজড কমিউনিটিরে ব্র্যাকেট বন্দি করে দিচ্ছেন, সেটা শ্রমিক হোক, সেটা নারী হোক, বা অনেক মার্জিনালাইজড কমিউনিটি এই ব্র্যাকেটের মধ্যে বন্দি আছে। তো এই জনতার অধিকারের জায়গাটা থাকবে না গণ অভ্যুত্থানের পরে, নাকি আমরা নতুন দল, নতুন বন্দোবস্ত এইসব নিয়ে ব্যস্ত থাকবো? না, বন্দোবস্তটা কি? শ্রমিকের রুটি রুজির অধিকারই তো নতুন বন্দোবস্ত হওয়ার কথা। শুধু শ্রমিকের না, আমি শ্রমিক দিয়ে একটা কৃষক বলেন, শ্রমিক বলেন, দরিদ্র মেহনতি মানুষ বলেন, ছাত্র বলেন, যেই যেখানে প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পরিচয় করতেছে, রাষ্ট্র তো বেসিক্যালি মেজরিটিরে সার্ভ করার জন্য না, প্রান্তিক মানুষ যেন নিরাপদে থাকতে পারে, তার অধিকারগুলো যেন সংরক্ষিত হয়, এটা তো রাষ্ট্রের একটা অন্যতম প্রায়োরিটি হওয়ার কথা। জুয়েল, আপনারা তো যখন জুলাই আন্দোলন হলো,
ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করলেন, আপনারাও একটা স্টেক হোল্ডার। আপনারা শুধু এই আন্দোলনে না, ধরেন গত 15-17 বছর ধরেই আপনারা মাঠে ছিলেন, হামলা মামলা জুলুম নির্যাতন হত্যা সব কিছুর শিকার হয়েছেন। দুইটা জিনিস বারবার আলোচনায় আসে, একটা হচ্ছে আপনাদের ওয়াসিমের যে হত্যা, ওয়াসিমকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয় না। এই জায়গাতে আপনারা প্রতিটি পদক্ষেপেই আপনারা ভেটো দিয়ে থাকেন বা এটাকে নিয়ে আলোচনায় নিয়ে আসেন। এটা একটা বিষয়, এটা কেন আলোচনায় আসে না? এটা কি ওয়াসিম শুধু ছাত্র দলের ছিল বলে? তো যখন আমরা আন্দোলন করলাম তখন তো আন্দোলনটা কোনো দলের ছিল না, এটা সামগ্রিক হয়ে উঠেছিল, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আন্দোলনে যারা আহত এবং নিহত হলেন তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা এবং পুনর্বাসন হচ্ছে কিনা, ছাত্রদল এই বিষয়গুলোকে কিভাবে দেখছে এবং এটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ জুলাই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদেরকে যেভাবে স্মরণে রাখা উচিত, ঠিক একইভাবে তাদের পরিবারদের টেক কেয়ার করা উচিত। পাশাপাশি যে জিনিসটা খুব বেশি আমাদেরকে ব্যথিত করে, যে সকল সহযোদ্ধারা এখনও হসপিটালে কাতরাচ্ছে কিংবা যারা আলোচনার বাইরে রয়েছেন। আমি গত ঈদের আগে আমাদের পঙ্গু হসপিটালে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি তাদের সাথে আলোচনা করে ব্যক্তিগত জায়গা থেকে আমি ব্যথিত হয়েছি, যেহেতু আমি এখন কোনো দায়িত্বে নেই। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি ওনাদের সাথে কথা বলা কিংবা এন্টারটেইন করার। কিন্তু রাষ্ট্র যে দায়িত্ব নিতে পারবে নিশ্চয়ই সেই দায়িত্ব আমি একা নিতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো, যারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন, যাদের বেসিক দায়িত্বই ছিল প্রথমত, আমি মনে করি একজন রাজপথের মিছিলের সহযোদ্ধা হিসেবে, সতীর্থ সহযোদ্ধা হিসেবে আমি মনে করি প্রথম দায়িত্ব ছিল তাদের সহযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সেই জায়গায় প্রথম খুব আমরা কথার ফুলঝুরি দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো সহযোদ্ধাই আমাকে বলেছেন যে আপনারা তো এখন প্যারাডোতে চলছেন, আপনারা তো এখন সংসদে যাওয়ার কথা ভাবছেন, আপনারা তো এখন ফেলা ঘোরাচ্ছেন, তাহলে আমাদের কি হবে? কেন আমাদের ডেকে নিয়েছিলেন এবং তখন কেন আমাদেরকে সকল কিছুর প্রতিশ্রুতি দিয়েছিলেন? এটা একজন ছাত্র দলের কর্মী হিসাবে কিংবা একজন ছাত্র সংগঠনের নেতা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে। তো আমি এই জায়গা থেকে আজকে জাতির সামনে তাদেরকে আহ্বান জানাবো যারা এই দায়িত্বে রয়েছেন। কারণ আমরা জানি বিভিন্ন প্ল্যাটফর্মও গড়ে উঠেছিল তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। আপনারা সকল বন্দোবস্ত ভুলে গিয়ে আগে যাদের রক্তে রঞ্জিত হওয়ার কারণে এই ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে, যাদের আত্মত্যাগের কারণে আজকে ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে, এই অপশক্তি পতিত হয়েছে, তাদের জন্য আপনারা প্রথম ভাগে কাজ করুন। আমরা সবাই মিলে আপনাদের এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব নিশ্চয়ই। আর একটি কথা বলে রাখা খুবই জরুরি বলে মনে করি, আজকে সবার অবদান ভুলে গিয়ে, যেটি আমার আলোচকবৃন্দ বলেছেন, সবারই মতামত একই, অভিন্ন। কোথায় সেটা বাংলাদেশের প্রশ্নে আমরা এক থাকতে চাই। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের প্রশ্ন নয়, আমাদের বন্দোবস্তের প্রশ্ন আমাদের ভিন্নতা তৈরি হচ্ছে, আমাদের বিভাজন সৃষ্টি হচ্ছে। তো এই জায়গায় যারা দায়িত্বে রয়েছেন নিশ্চয়ই তাদের আর দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি তাদেরকে মনে করে দিতে চাই, আজকে যেমন ছাত্র জনতার অভ্যুত্থানের কথা আমরা খুব গর্ব করে বলি, যখন ছাত্র জনতার অভ্যুত্থানের গড়ার কোনো প্রকার পটভূমি তৈরি হয়নি, কেউ চিন্তাও করেননি। আমি আজকে জাতির সামনে স্পষ্ট করতে চাই এই কারণে, এই ছাত্র জনতার টার্মটি বোধহয় বাংলাদেশের প্রথম আমি বলেছিলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই বাংলাদেশে যখন ফেসিবাদীরা ছিল তখন ফেসিবাদ বিরোধী একটি ছাত্র ঐক্য গঠন হয়েছিল এবং সারা বাংলাদেশে সাংগঠনিক কাঠামো হিসাবে ওই একটি কাঠামোই ছিল, ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। ওইখানেই কিন্তু আমরা ঘোষণা করেছিলাম ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে গড়ে তোলা হবে ফেসিবাদীরা মুহূর্ত মাত্র সময় পাবে না, ইঞ্চি মাত্র জায়গা পাবে না। কিন্তু বাস্তবতা হলো কি, একটি বড় রাজনৈতিক দলের কর্মী হিসেবে নিশ্চয়ই আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, আমাদের কিছু বাধ্যকতা থাকে। আমাদের জুলাই বিপ্লবের সময় বলা হয়েছিল সর্বাত্মক সহযোগিতা করার জন্য, কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে রাজপথে না থাকার জন্য। যে কারণে আমরা সর্বান্তকরণে আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে যারা রাজপথে ছিলেন, নিশ্চয়ই ওই সময়ের ভিডিও ক্লিপসগুলো ওনারা যদি বিশ্লেষণ করে তাহলে আমার এই কথার সাথে খুব বেশি বিরোধ করতে পারবেন বলে আমি মনে করি না। কিন্তু তারপর যদি বিরোধ করেন, আমি নিশ্চয়ই ওই বিরোধে তাদের মুখোমুখি হতে আগ্রহী আছি। কিন্তু এই বিরোধিতা বিভাজন আর কত? আপনি যে নয়া বন্দোবস্তর কথা বলছেন, সেই নয়া বন্দোবস্ত আমার সবাই আগ্রহী আছি। সেই বন্দোবস্ত যেন দেশের পক্ষে হয়, সেই বন্দোবস্ত যদি কোনো একটি গোষ্ঠীর জন্য না হয়, একটি দলের জন্য না হয়। আমাদের নিশ্চয়ই মনে আছে যখন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক দল, নতুন দল গঠন হবে এমন কোনো আলোচনার
জন্য ওনারা অনেকেই পাশ কাটিয়ে যাচ্ছিলেন, যারা যারা এই আন্দোলনে আজকে এই দলের যারা অংশীদারিত্ব নিয়েছেন তারা অনেকেই পাশ কাটিয়ে গিয়েছিলেন। তারা বলছেন এরকম কোনো চিন্তা নেই। নিশ্চয়ই একটি রাজনৈতিক দল গঠন করার সবার অধিকার রয়েছে, কিন্তু কোন প্রেক্ষাপটের উপর নির্ভর করে আপনি রাজনৈতিক দল গঠন করছেন, সেই দলের লক্ষ্য কী হওয়া উচিত, মানুষ কি আকাঙ্ক্ষা করে আছে, সেটা নিশ্চয়ই ভাবতে হবে। আমি আবার ওনাদেরকে আহ্বান জানাবো, রাজনৈতিক দল গঠন করেন, নিশ্চয়ই করার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু কোনো বিভাজন সৃষ্টি না করে, অন্যকে হেয় প্রতিপন্ন না করে। কারণ কোনো যুদ্ধ, কোনো বিপ্লবই একদিনে সৃষ্টি হয় না। একটি দীর্ঘ সংগ্রামের পরে একটি বিপ্লব, একটি সংক্ষিপ্ত বিপ্লবের মধ্যে, একটি যুদ্ধের মাধ্যমে হয়তো এর যবনিকাপাত হয়, হয়তো এর থেকে একটি রেজাল্ট বের হয়। কিন্তু 17 বছরের আন্দোলন সংগ্রাম যদি কন্টিনিউ না হতো, তাহলে একটি জুলাই আসতো কিনা, এটা নৈতিকভাবে ভাবতে হবে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের কথা বিবেচনা করে নয়, আমাদের নৈতিকভাবে যদি ভাবি, আর এটা জানি না আমি সমালোচনা হয়ে যাবে কিনা, আমি ওনাদেরকে গভীরভাবে একটু চিন্তা করতে বলবো। এই জুলাই বিপ্লবের 1 বছর আগেও আপনি এই দেশের যেজন সচেতন মানুষ ছিলেন, একজন রাজনৈতিক কর্মী ছিলেন, রাজনৈতিক চিন্তা চেতনা, দেশ গঠনে আপনার ভূমিকা থাকা উচিত। এইটা আপনি ভাবছেন, এমন কোনো নির্দেশনা আপনার কোনো লেখায়, কোনো কথায়, কোনো আন্দোলনে, কোনো মিছিলে প্রকাশ পেয়েছে কিনা? যদি না হয়, নিশ্চয়ই এই ধরনের উপস্থাপন করেন না, যাতে করে যারা আন্দোলনকারী ছিল দীর্ঘ সময় ধরে, যাদের সহযোদ্ধারা রাজপথ থেকে গুম হয়ে যাওয়ার পরদিন সেই গুমের প্রতিবাদে মিছিল করতে হয়েছে, যাদের রাজপথের সহযোদ্ধা শহীদ হওয়ার পরদিন সে হত্যার বিচার চেয়ে মিছিল করতে হয়েছে, তারা মানসিকভাবে আহত হয়, তাহলে সমগ্র রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে, আবারও একটা কনফ্লিক্টের সৃষ্টি হবে। কখনোই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ পাবো না। তাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা সকল বিভাজন ভুলে গিয়ে আবারও একটি ঐক্যের ডাক দেন, সকল ক্রিয়াশীল সংগঠনগুলোকে নিয়ে একটি আলোচনার ভিত্তিতে, এবং গণমানুষের অধিকার ফিরিয়ে দেন। যে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম চলছিল, সেই গণমানুষের অধিকার নিয়েও আজকে নানানভাবে ক্রিটিসিজম করা হয়, যেটা খুবই দুর্ভাগ্যজনক। যেটি বলা হয়, আমার না বললেই নয়, যেটি বলা হয় সংস্কার আগে না নির্বাচন আগে, এটা প্রাসঙ্গিক না হলে আলোচনার প্রয়োজন পড়ে। এ কারণে আমরা দীর্ঘ সময় ধরে ভাই, যখন ফেসিবাদীরা ছিল তখনই বলে আসছি, একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কথা। না, নির্বাচন প্রশ্নে আসবো। সাইফ মাহমুদ জুয়েল, আপনার আগের যে বক্তব্য সেটা খুবই পরিষ্কার, নিশ্চয়ই দর্শকদের কাছেও পরিষ্কার। নির্বাচন ইস্যুতে আমরা একটু কথা বলবো, কিন্তু একটু পরে। তার আগে একটু আলী হাসান জুনায়েদের কাছে যেতে চাই এই ইস্যুতেই। সাইফ মাহমুদ জুয়েল যেটা বললেন যে নতুন দল হতে পারে, কিন্তু সেখানে যেন বিভাজন তৈরি না হয়। আপনারাও নতুন প্রধান উদ্যোক্তা ইউনাইটেড পিপলস বাংলাদেশ, নিশ্চয়ই এটা একটা সময় দল হয়ে উঠবে বা রাজনীতিতে আসতে পারে, এটা নিশ্চয়ই আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে। এই ইউনাইটেড পিপলস বাংলাদেশ কি নতুন করে আবার একটা বিভাজন তৈরি করবে, নাকি সবার সাথে সমন্বয় করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে? ধন্যবাদ। দেখেন, আমাদের এজেন্ডাগুলোর জায়গা যদি দেখেন, এজেন্ডাগুলো আমরা যে এজেন্ডাগুলো নিয়ে মানুষের সামনে থ্রু করতেছি, কেন আমরা এজেন্ডা থ্রু করতেছি? কারণ হলো আমরা মানুষের কাছে গিয়েছি। আমরা যখন ময়মনসিংহে শহীদ মাইনের পিতার সাথে কথা বলি, তখন আমরা বুঝতে পারি যে শহীদের পিতার আকাঙ্ক্ষা কি, শহীদের পরিবারের আকাঙ্ক্ষা কি। অথবা আমরা যখন দেখি যে পটুয়াখালীর বাউফলে শহীদ হৃদয়ের পিতাকে আর্থিক অভাবের কারণে, চিকিৎসার অভাবে আমাদের একজন সহযোদ্ধাকে শহীদ হতে হয়। এভাবে করে আমরা কতজন শহীদ দেখলাম জাস্ট 5ই আগস্টের পর থেকে, আহত সহযোদ্ধারা যারা শহীদ হয়ে গেলেন। একই সাথে আমরা দেখছি যে শহীদের পিতারা, শহীদের পরিবারগুলো কিন্তু নানাভাবে তাদের হতাশা ব্যক্ত করছে। সুতরাং বিভাজনের আগে ঠিক করতে হবে যে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু কি হবে। রাজনীতির কেন্দ্রবিন্দু যেখানে এসে আমরা সবাই এক হয়েছে, সেটা কিন্তু জুলাই, সেটা কিন্তু ফেসিবাদ বিরোধিতা, সেটা কিন্তু এমন একটা শাসন ব্যবস্থার বিরোধিতা যেটা আমাদের পুরো রাষ্ট্রকে, দেশকে ধ্বংস করে দিয়েছিল। সমস্ত রাজনৈতিক দলগুলোর উপর এমন নির্মম নির্যাতন চালিয়েছিল যে কোনো মানুষ রাস্তাঘাটে নামতেও ভয় পেত। বাংলাদেশের মানুষকে স্মরণ করতে হবে, কিন্তু আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি। গুম সংক্রান্ত কমিশন বলতেছে যে 1067 জনকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ভারতে পাচার করে দেওয়া হয়েছে। আপনি জানেন আজকে এই যে আপনার ইলিয়াস আলীর গুমের কথা আপনি জানেন ওয়ালিউল্লাহ মুকাদ্দেসের গুমের কথা জানেন আপনি, আজকে ব্যারিস্টার আরমান বিন কাসেম, আব্দুল্লাহ আমান আজমির গুমের কথা জানেন। এই যে লম্বা ইতিহাস, এই যে গুমের এবং আয়নাগরের ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি শিউরে উঠবেন, কাতরে উঠবেন যে এই জায়গায় কিভাবে করে মানুষ থাকতে পারে। তো এই সমস্ত সিনারিওর মধ্য দিয়ে কিন্তু আমরা উঠে আসছি। মায়ের ডাকের তুলিয়াপুর কাজগুলো দেখেন, যে ওনারা দীর্ঘদিন ধরে যে কাজগুলো করেছেন, যে দাবিগুলো তুলেছেন, আমরা তো ভুলে যাই না এই ট্রাজেক্টরিটা। এই শুধুমাত্র জুলাইয়ে আপনি জানেন যে ডিজিটাল ব্ল্যাকআউটের পরে 2 লাখের উপর মামলার আসামি করা হয়েছে, 200 মামলাতে গণগ্রেফতার করা হয়েছে।
আমাদের এই মেমোরি থেকে যেন এগুলো আমরা ভুলে না যাই যে মাত্র 10 দিনের মধ্যে ঢাকার বাসায় বাসায় আন্দোলনকারীদেরকে ধরে ধরে গ্রেফতার করা হয়েছে। এর আগে 15-16 বছর কি হয়েছে? বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে তো লাখ লাখ মামলা হয়েছে, এক একজন নেতার নামে 500, 700, 800 মামলা পর্যন্ত আছে। চিন্তা করা যায়? এই রকম একটা রাজনৈতিক বাস্তবতায় কিন্তু আমরা ছিলাম। তো সেই রাজনৈতিক বাস্তবতাটাকে আগে অ্যাড্রেস করতে হবে। তো এই রাজনৈতিক বাস্তবতা যেন বাংলাদেশে ফিরে না আসে, এইরকম একটা রাজনীতি যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা যত নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি না কেন, সেগুলো কোনো কার্যকর হবে না, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তা না হলে আমার ভাইয়েরা, আমার বোনেরা শহীদ হলো কেন? এবারের লড়াই আপনি খেয়াল করুন, কোন শ্রেণীর মানুষ শহীদ হন নাই? রিক্সা চালক, অটো চালক, ভ্যান ড্রাইভার, নারীরা, আপনার কওমি মাদ্রাসার স্টুডেন্টরা, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, একদিনে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট 31 জন শহীদ হয়েছেন জুলাইয়ের 19 তারিখে। 1, 2, 3 তারিখে দেখেন কত কওমি মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন। বাংলাদেশে প্রান্তিক শ্রেণীর মানুষের, শ্রমিক, দিনমজুর মানুষেরা এসে শহীদ হয়েছেন। কিশোর গ্যাংয়ের কথা বলবেন, কিশোর গ্যাংয়ের ছেলেরা সবার আগে এই গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছে, নিজেদের বুক পেতে দিয়েছে। এগুলো বাংলাদেশের রিয়ালিটি, যে তারা জীবন দিয়েছে। কারণ আমি নিজে ময়দানে 50-এর উপর শহীদের লাশ দেখেছি, আমার সহযোদ্ধাদের লাশ দেখেছি। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। সো এইগুলোর উপর দাঁড়ানো যে আজকের রাজনৈতিক বাস্তবতা। সো আমরা যদি রাজনৈতিক দল বিভাজন শুধু এগুলো চিন্তা করি, তাহলে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে না। বরং আমাদেরকে বুঝতে হবে যে কোন রাজনৈতিক বাস্তবতা থেকে এসে আমরা আজকে এইখানে দাঁড়াইছি। আমাদের ওই রাজনৈতিক বাস্তবতাকে অ্যাড্রেস করতে হবে। কোন স্বার্থে আমরা এক হয়েছিলাম? শুধুমাত্র দেশের স্বার্থে এক হয়েছিলাম। ভাই বলছেন শুধুমাত্র দেশের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থই ছিল না। এই মানুষগুলো কেন জীবন দিল? সুতরাং এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করে এই পুরাতন সমস্ত ব্যবস্থাপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। শহীদ এবং আহতদের ব্যাপারে এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি বলবো যে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত। ওনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, এভাবে দায়িত্ব পালন হয় না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে খুনিরা আমাদেরকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করতেছে, প্রতিদিন তাদের মিছিলের সংখ্যা বাড়তেছে এবং তারা কোন পর্যায় থেকে মিছিল করতেছে? তারা এখন পর্যন্ত জুলাইকে একটা ষড়যন্ত্র মনে করেন। জনমানুষের আকাঙ্ক্ষাকে, গণ অভ্যুত্থানকে তারা ষড়যন্ত্র বলে অভিহিত করেন। এখনও তারা ফেসিবাদী হাসিনার পক্ষে স্লোগান দেন, তাকে ফিরিয়ে নিয়ে আসতে চান। আমরা কি ভুলে গেছি যে কীভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে? তা আমি নিজের চোখে দেখেছি, শত শত হাজার হাজার আন্দোলনকারীরা নিজের চোখে দেখেছেন। তো সেই হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। আপনি জানেন যে কিছুদিন আগে ঢাকা মহানগরের ছাত্রলীগের সভাপতি, তিনি জেল থেকে জামিন নিয়ে বের হয়ে আমেরিকায় চলে গেছেন পর্যন্ত। সেটা কিভাবে হলো? বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের ইমিগ্রেশন ফাঁকি দিয়ে তারা কিভাবে গেলেন? তো এই সকল ব্যবস্থাপনার কবে এগুলো সমাধান হবে? বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়ে গেছে শ্বেতপত্র কমিশন, যেটা আর্থিক শ্বেতপত্র কমিশন তারা রিপোর্ট করলেন। সেই ব্যাপারে আমরা কবে পদক্ষেপ দেখতে পারবো? সো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে, যদি আমরা এই বিষয়গুলো ডিল না করি, তাহলে আসলে রাজনীতি, যতই আমরা রাজনীতির কথা বলি, কোনো রাজনীতি দাঁড়াবে না। সো আমরা খুব ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই, আমাদের মেসেজ খুব স্পষ্ট, এই প্রত্যেকটা বিষয় ডিল হতে হবে, সমাধান হইতে হবে। বাংলাদেশের মানুষের রক্তের উপর দাঁড়ানো আজকে এই বাংলাদেশ, যেইখানে যেই জমিনে রক্তের দাগ লাগছে, সেই রক্তের দাগের দাবি আছে, একটা ভ্যালু আছে, একটা মূল্যায়ন আছে। সেটা আমরা যারা বেঁচে আছি, আন্দোলনের সহযোদ্ধা যারা, আমাদের উপরে এই দায়। সুতরাং এইটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সমস্ত যারা আন্দোলনকারী, আমরা যারা আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকের এই রাজনৈতিক মীমাংসা করতে হবে, সামাজিক মীমাংসা করতে হবে, দেন রাজনীতির আলোচনা হবে। সো আমরা এই মীমাংসার পথে আগাইতে চাই। তার মানে এই মীমাংসা হবে, ইউনাইটেড পিপলস বাংলাদেশ সেই মীমাংসার জন্য কাজ করবে। বিষয়টা আমরা এই মীমাংসার জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করব। যত স্টেক হোল্ডার আছে আমরা তাদের সাথে আলাপ করতে চাই, তাদেরকে বলতে চাই। কারণ সবার আকাঙ্ক্ষা এক, আমরা জানি সবার আকাঙ্ক্ষার জায়গায় এক আছে, কিন্তু কেউ আসলে উদ্যোগ নিচ্ছেন না। যাদের কাছ থেকে আমরা ভেবেছি যারা উদ্যোগ নেবেন, তারা নিজেদের ক্রেডিট নিয়ে বসে আছেন, তারা নিজেদের ক্ষমতা আখের গোছানো নিয়ে ব্যস্ত আছেন। আচ্ছা, আপনাদের প্ল্যাটফর্ম সেই উদ্যোক্তার জায়গা থেকে কাজ করবে এবং সবাইকে নিয়ে যাতে এটার একটা সূরা হয় সেই দিকে আগাবে। বিষয়টা পরিষ্কার। মাইন আহমেদ, আপনার কাছে ফিরতে চাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলী হাসান জুনায়েদ যে কথা বললেন, ধরেন আমাদের বিচার প্রক্রিয়া, শহীদদের পুনর্বাসন বা পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, ফ্যাসিস্টের বিচার, কোনোটাই সঠিক প্রক্রিয়ায় আগাচ্ছে না। ছাত্র ইউনিয়ন এই বিষয়টাতে কি ভাবছে? হ্যাঁ, আমরা তো আসলে জুলাইকে যেভাবে দেখি, জুলাইকে একটা দীর্ঘ আন্দোলনের একটা কন্টিনিউশন হিসেবে দেখি, এবং এই লম্বা সময়টাতে আসলে এমন অনেক কিছু হয়েছে, মানে যেগুলা বিচারের জন্য আরও আসলে সুনির্দিষ্ট প্রক্রিয়া দরকার ছিল। যেমন আপনি যদি দেখেন যে একটা তো আছে বিচারিক প্রক্রিয়া, যারা ফৌজদারি অপরাধ করছে তাদের বিচার। এর আগে আমরা লম্বা সময় ধরে আলাপ করছিলাম, একটা রিকনসিলিয়েশন প্রসেস দরকার, যে তা না হলে যারা আসলে অপরাধ করে নাই, ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করছে, তাদেরকে আপনি সমাজে কী করবেন?
তুমি মানে কাঠগড়া তুলতে পারতেছে না। ওর জন্য তো সাউথ আফ্রিকা যেটা হয়েছে, সাউথ আফ্রিকা একটা রিকনসিলিয়েশন প্রসেস ছিল, সেখানে এসে নানান প্রক্রিয়ায় মানুষজনকে রিডিম করার সুযোগ দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়াটাও হয় নাই। ফলে ধরেন আওয়ামী লীগ যখন নিষেধ মানে মিছিল করে, আওয়ামী লীগের তো এরকম প্রচুর লোকজন আছে যারা হয়তো বা কোনো ফৌজদারি অপরাধ করে নাই, ওরা ওদের সামনে রেখে মিছিল করতে পারে, কিন্তু ওদের রিডেমশনের প্রক্রিয়া তো আমরা আনতে পারি নাই সামনে, যে ভাই তুই নাকে খত দিয়ে সমাজে পুনর্বাসিত হ, সেই প্রক্রিয়া আমরা করতে পারি নাই। কাজেই এই সমস্যাগুলো তো আমরা বারবার ফেস করব। আর হচ্ছে ধরেন এই যে গোটা অর্গান আওয়ামী লীগের যে স্টেট অ্যাপারেটাসকে যেভাবে ইউজ করছে, এখন এটা তো সেই ৭২-এর সংবিধান থেকে শুরু যদি হিসাব করেন, তো সেই সংবিধানের যেই ফাংশনাল পরিবর্তনগুলো সেগুলোও কিন্তু আমরা এখনও করতে পারি নাই। আপনি হিসাব করে দেখেন আমরা নানান ধরনের সিম্বলিক পরিবর্তনের কথা বলতেছি, কিন্তু এই যে আজকে মেঘনা আলম নামক একজন মডেলকে আপনার হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে অ্যারেস্ট করা হলো, এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে বিএনপির কী পরিমাণ ভিক্টিম আছে জানেন? কোনো একটা সমাবেশের আগে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে তো ওয়ারেন্ট লাগে না, ধরে নিয়ে গেলেই হয়, ধরে নিয়ে যে দেখা দেয় যে হ্যাঁ এই কারণে কোনো একটা নাশকতা হইতে পারতো, সেই জন্য তাকে প্রিভেন্ট করার জন্য ধরে নেওয়া হয়েছে। এখন এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নামক যে জিনিসটা, এটা তো একটা বড় অপরাধী, ওরে কীভাবে ওরে কেন সরানো হইতেছে না? আরেকটা হচ্ছে মেঘনা আলমকে গ্রেপ্তারের পর এই অ্যাক্ট নিয়ে যত কথা হয়েছে, এর আগে যখন গ্রেপ্তার হয়েছে তখন কিন্তু এই অ্যাক্ট নিয়ে এত কথা হয়নি। হ্যাঁ রাইট, বিএনপি নানান সময় স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা অন্যান্য ইভেন আওয়ামী লীগও ক্ষমতায় আসার আগে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ক্রিটিসাইজ করছে। সমস্যাটা হয় কি, ওই যে যায় লঙ্কায় সে হয় রাবণ, মানে যেই টুলগুলো স্টেটের জন্য হেল্পফুল হয় সেই টুলগুলো সে যাইতে দিতে চায় না, কারণ তখন তো সে ক্ষমতায়। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলেন, তারপরে ডিজিটাল নিরাপত্তা আইন বলেন, এই সবগুলোর রুট কিন্তু আবার সংবিধানের বাক স্বাধীনতার যে জায়গাটা আছে ওখানে কিছু ক্লজ আছে, শর্ত, সেই শর্তগুলো বাংলাদেশে রাষ্ট্রের জন্য খুবই হেল্পফুল, মানুষের জন্য না। মানে স্টেটরে নিজের দেশের মানুষের থেকে বা নিজের দেশের যে প্রতিবাদী অংশ, যে প্রতিরোধী অংশ, সেই অংশ থেকে সেফগার্ড করার জন্য এগুলো তৈরি করা হয়েছে। এখন আপনি অন্যান্য ডেমোক্রেটিক যেই কনস্টিটিউশনগুলোকে খুবই মডেল কনস্টিটিউশন ধরা হয়, ওখানেও বাক স্বাধীনতা কিছু জায়গায় ব্র্যাকেটবন্দি করা হয়, কিন্তু সেগুলো আর বাংলাদেশ বা ভারত বা অন্যান্য কলোনিয়াল রাষ্ট্রের মধ্যে তফাৎ অনেক বেশি, কারণ এগুলো কলোনিয়াল স্ট্রাকচারে তৈরি হয়েছে। এখন এই যে ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ আলাপ তুললেন যে আসলে বিচার প্রক্রিয়াটা কেন হচ্ছে না, বা আজকে এই যে মিছিলে লোক বাড়তেছে, এগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো, কারণ এটা তো আস্তে আস্তে আমাদের জন্য আসলে লাইফ রিস্কে ফেলাই দেবে। যারা পাওয়ারে চলে গেছে, ও তো আমরা তো দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে কী হারে টাকা কামাইতেছে, কেউ হয়তো বা হেলিকপ্টারে করে চলে যাবে, আমরা কই দাঁড়াবো? আর ধরেন আমাদের যে বামপন্থীদের তো একটা কি বলে হিস্টোরিক্যাল বা মেরুন হ্যান ত্যান, এদের তো আওয়ামী লীগের সাথেই ছিল, ফলে আমরা যারা সাথে ছিলাম না ওদেরকে তো বলবো তোর তো ভাই ভাবছিলাম, তুই কেন করলি? আপনি খেয়াল করে দেখেন যে আমাদের যে কয়টা লোক, আমাদের যারা ফেসবুকে বা অন্যান্য জায়গায় বেশ মোটামুটিভাবে মানুষ চিনে, মেঘমল্লার বসু হোক বা আমাদের জাহিদ জামিল হোক যে কার্টুনিস্ট, এদেরকে নিয়ে আওয়ামী লীগ 24 ঘন্টা প্রপাগান্ডা করে এই টিমের লোকজন, যে এরা হইতেছে এই যে এরাই তুইলা দিছে এদের হাতে। তার মানে এত বড় একটা আন্দোলনের পর 8 মাস যেতেই যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা নিজেরাই এই ভয় তৈরি হয়েছে যে তাদেরও প্রাণহানি হতে পারে। হ্যাঁ, হিটলিস্ট তৈরি হইতেছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে শেখ হাসিনার যে গ্রাফিতিটা প্রক্টর মুছে দিল, যেটার আমরা ঘৃণাস্তম্ভ বলি, সেটা আমাদের 3টা ছেলে আঁকছিল ছাত্র ইউনিয়নের, ওদের ছবি এভাবে মার্ক করে করে এই টিমের মধ্যে প্রপাগান্ডা হইতেছে হিটলিস্ট, যে দাঁড়া ফিরানি তোদের দেখতেছি না। তাহলে দল হিসেবে যে আওয়ামী লীগ তার যে দায়, সেটা নিয়ে কি করছে রাষ্ট্র, কি করছে বা আপনারা কি করছেন? আমাদের তো সবার অবস্থান মোটামুটি স্পষ্ট, যে বিচারিক প্রক্রিয়া শুরু করেন, বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হলে নিষিদ্ধ করে দেন, নাই করে দেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কোনো ধরনের প্রক্রিয়াই তো শুরু হইতেছে না। আপনি যদি ফৌজদারি অপরাধীদেরই এলিমিনেট করতে না পারেন, দল হিসেবে নিষিদ্ধ করা তো অনেক পরের বিষয়। মাহিন আহমেদ, আপনার কাছে ফিরবো আবার। সাইফ মাহমুদ জুয়েল, কি বলবেন? আন্দোলনের 8 মাস ধরেন চলে গেল, এখন যদি যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং ফ্যাসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরই যদি প্রাণ হুমকির মুখে পড়ে, তাহলে কি রাষ্ট্র তার দায়িত্বের জায়গায় ব্যর্থতার প্রমাণ দিচ্ছে? রাষ্ট্রকে আমরা দায়ী করি বারবার, বিষয়টা হলো রাষ্ট্রের অর্গান যারা দায়িত্বে থাকে। আমি ব্যক্তিকে দায়ী করতে চাই, যে মানুষগুলো দায়িত্বে আছেন সেই মানুষগুলো, কারণ রাষ্ট্র আপনার আমার সবার, এটা আমাদের একটা প্রাণের স্পন্দন। সেই রাষ্ট্রকে না বলে আমরা সবাই সবসময় এড়িয়ে যাওয়ার জন্য রাষ্ট্রকে বলি। রাষ্ট্র না, রাষ্ট্রের এখন যারা কর্তাবাবু রয়েছেন, মাইন খুব প্রাসঙ্গিক একটা কথা বলেছেন, সে দেখুন ওনারা বলেছেন যে গ্রাফিতি আঁকার কারণে খুব অনিরাপদ হয়ে গেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, আমি যে দলটি বিলংস করি বিএনপি, গত 15-17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে নির্যাতন, নিপীড়ন যা বলেন, স্টিম রোলার, যতগুলো আইন মানে আওয়ামী লীগের কালো আইন করা যায় সবগুলো বিএনপিকে টার্গেট করে করা হয়েছিল। বাট আন্দোলন দমে যায়নি, কারণ এটা একটি যৌক্তিক আন্দোলন ছিল, নৈতিক আন্দোলন ছিল। ঠিক একইভাবে যখন ফ্যাসিবাদ মুক্ত হলো, তখন আমরা লক্ষ্য করলাম একটি দলকে ক্ষমতায় আনার জন্য, মানে একদম ডেফিনেটলি যদি আমরা আরও মূলে আলোচনায় যাই, তাহলে বিএনপিকে টার্গেট করে, তাহলে আমরা কি ধরে নেব? যাদেরকে আমি সতীর্থ সহযোদ্ধা মনে করেছি, আপনারা কি তাহলে কারো
এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা। জাতি আজকে খুবই সুবিবেচক, আপনার কোনো কারণে মনে করার কারণ নেই, আপনার কথাটিই হবে অমীয় বাণী। আপনার কথাটা কিন্তু ইতিহাস আপনাকে কিন্তু ক্ষমা নাও করতে পারে। যেই উদ্বিগ্নের বিষয়টি হলো, আজকে প্রায় প্রতিদিনই আমরা দেখছি যে ফ্যাসিবাদের পক্ষে মিছিল হচ্ছে। সেটা নিয়ে যারা আজকে রাষ্ট্রের দায়িত্ব, যারা আজকে স্টেক হোল্ডার, যারা ক্রেডিবিলিটি নিতে চাচ্ছেন এবং নিয়ে নিচ্ছেনই, সেখানে কিন্তু তাদের কোনো এটা নিয়ে কোনো পদক্ষেপও দেখছি না, কোনো একটা মিছিলও দেখছি না। ঠিক একইভাবে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ছাত্র সংগঠনের সাথে যদি বিভেদ তৈরি হয়, কোনো একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, সেটা নিয়ে কিন্তু আমরা একটা দুর্বার মিছিল দেখি। তো আমরা কি এখানে কি প্রতীয়মান? আমরা যেহেতু আলোচনার একদম শেষ পর্যায়ে আছি, আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। প্রধান উপদেষ্টাও আজকে বলেছেন বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সর্বোত্তম নির্বাচন হবে। ধরেন বিএনপি যদি ক্ষমতায় আসেও, সেটা তো একটা নির্বাচনের মধ্য দিয়েই আসবে, ভোট ছাড়া তো আর ক্ষমতায় আসবে না। তো প্রধান উপদেষ্টাই বলেছেন আগামী নির্বাচন হবে সর্বোত্তম নির্বাচন, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে, এখন যে আগামী নির্বাচনে যারা ভোট দিবেন, এই ভোটারদের একটা বড় অংশ তরুণ। আমরা আজকের যে বিষয় তারুণ্যের রাজনীতি এবং আগামীর বাংলাদেশ হয়তো সেই তরুণদের ভোটেই নির্ধারিত হবে যে কারা বাংলাদেশ চালাবেন। তরুণদের ভোটের এই পার্সেন্টেজের হার হচ্ছে প্রায় 30%। এই তরুণ ভোটারদের নিয়ে ছাত্রদল কি ভাবছে? একটু বলছি, ছাত্রদলের একটু দায় থেকে যায়। ছাত্রদলের আপনার শহীদ ওয়াসিমের কথা বলছেন, এই গণহত্যার যে আন্দোলনটি হলো, যে গণহত্যা করে আওয়ামী লীগ পার পেয়ে যাচ্ছিল, তখন যে গণ অভ্যুত্থান তৈরি হলো ছাত্র জনতার, দ্বিতীয় শহীদ হলো শহীদ ওয়াসিম। কিন্তু বারবার ওয়াসিমের নামে ভুল হচ্ছে। একবার হলে সেটা ভুল হিসেবে নেওয়া যায়, পরের বার আমি নিশ্চয়ই মনে করি সচেতনভাবে এটা করা উচিত ছিল। আর একটা নাম ভুল নয়, আবারও ওয়াসিমের নাম ভুল হলো। আমি ওনাদেরকে মনে করে দিতে চাই, শহীদ ওয়াসিমের রক্ত আর আপনাদের রক্তের রং কি আলাদা ছিল কিনা। আর এই বিভাজনটা করেন না। একজন আত্মাহুতি দিল, তাকে নিয়ে অ্যাটলিস্ট বিভাজন করেন না। শহীদ ওয়াসিম আমাদের সরাসরি কর্মী ছিল। এখানে আমরা ব্যথিত হই, আমরা আবেগায়িত হই এবং আমাদের অনুভূতিতে আঘাত লাগে। তো যাই হোক, আর আপনি যেটা বললেন, দেখুন তারুণ্য নিয়ে বিএনপির ভাবনা সেই অতীত থেকেই। কারণ যখন ফেসিবাদীরা এই বাংলাদেশে একদম রাম রাজত্ব কায়েম করেছিল, একটি কর্তৃত্ববাদী সরকারের ব্যবস্থা কায়েম করেছিল, তখন আমরা তারুণ্যের সমাবেশ ডেকেছিলাম, তখন আমরা তারুণ্যের রোড মার্চ ডেকেছিলাম। তো আমাদের স্লোগানগুলো এমন ছিল, তরুণ প্রজন্ম দিব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক। তো যারা আজকে আসলে এই ভোট নিয়ে কথা বলতে গেলেই যাদের গা শিউরে ওঠে, তাদের আসলে ভোট ব্যাংক তৈরি হয়েছে কিনা, গণমানুষের প্রতি তাদের আস্থা আছে কিনা, তরুণদের প্রতি তাদের আস্থা আছে কিনা। আমরা যেহেতু উপলব্ধি করেছিলাম এই বাংলাদেশের প্রায় 30% ভোটার, প্রায় 4 কোটি ভোটার হলো তরুণ, তো তাদের ভোটের জন্য নিশ্চয়ই আমাদের একটি লড়াই করা উচিত। তখন আমরা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আমরা তারুণ্যের সমাবেশ করেছিলাম আমাদের উদ্যোগে, এবং তারুণ্যের রোড মার্চ করেছিলাম। যখন বাংলাদেশের বিশেষ করে 10 ডিসেম্বরের একটি মহাসমাবেশকে কেন্দ্র করে যেইভাবে নারকীয় তাণ্ডব চালালো ফ্যাসিবাদীরা, তার পরবর্তীতে বাংলাদেশের মানুষ কিছুটা আশাহত হয়েছিল। ঠিক তৎপরিবর্তিতেই আমরা আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সাথে আলোচনা করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আমরা তারুণ্যের সমাবেশ ঘোষণা করেছিলাম আবার উজ্জীবিত করার জন্য। আমরা স্বতঃস্ফূর্ত সারা পেয়েছি সমগ্র বাংলাদেশে। আমাদের তরুণ প্রজন্ম, বিভিন্ন ছাত্র সংগঠনের তারা আমাদের ওই মঞ্চে এসে বক্তব্য দিয়েছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা ওখানে বক্তব্য দিয়েছেন। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তরুণ প্রজন্মের ভোটাধিকার রক্ষার জন্য আমরা তারুণ্যের সমাবেশ করেছিলাম, তারুণ্যের রোড মার্চ করেছিলাম, তাদের জন্য আমাদের নানান কর্মসূচি ছিল। সুতরাং তারুণ্য নির্ভর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ছাত্র দলের একটি মানে অকুণ্ঠ সমর্থন থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাইফ মাহমুদ জুয়েল, অনেক ধন্যবাদ। সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল। আলী হাসান জুনায়েদ, আমরা আলোচনার একদম শেষ দিকে। আগামীর তারুণ্যের রাজনীতি কি হবে বাংলাদেশে, এবং সেখানে আপনারা কতটুকু প্রভাব রাখতে পারবেন বলে মনে করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ? আগামী তারুণ্যের রাজনীতির ইন্টারেস্টিং দিকটা হলো যে আওয়ামী লীগ তো বিগত 3টা ইলেকশন 14, 18, 24 3টা ইলেকশন রিগড ইলেকশন করেছে। আসলে এগুলো কোনো ইলেকশন হয় নাই। সো এটার ব্যাপারে ন্যাশনাল কনসেনসাস আছে। ভোটিং ট্রেন্ড কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বুঝতে পারতেছি তরুণদের মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে। ইন্টারেস্টিংলি আপনি দেখবেন গত 8 মাস ধরে তরুণরা কোনো খেলাধুলা নিয়ে ব্যস্ত না, তরুণরা ছবি, সিনেমা, নাটক, মুভি এগুলো নিয়ে ব্যস্ত না, তরুণরা কিন্তু রেস্টুরেন্টে হ্যাংওভার করতেছে এটা নিয়ে ব্যস্ত না। রাদার তরুণরা ব্যস্ত রাষ্ট্রে কী হচ্ছে, প্রফেসর ইউনূস কী বলছেন। আপনি খেয়াল করুন, কম্পিটেন্ট লোককে দেখে, দেশপ্রেমিক লোকদের দেখে সবাই খুশি হচ্ছেন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর কথা বলতেছে, সবাই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সো
আপনি দেখেন যে যেখানে সমালোচনা করা দরকার তরুণরা একেবারে অকুণ্ঠ চিত্তে সমালোচনা করতেছেন, যেখানে প্রশংসা করা দরকার সেখানে প্রশংসা করতেছেন। তার মানে তরুণদের একটা পলিটিক্যাল অ্যাসপাইরেশন তৈরি হয়েছে, একটা জেনারেশনাল পলিটিক্স তৈরি হয়েছে। সুতরাং জেনারেশনাল এই পলিটিক্সকে যে সমস্ত রাজনৈতিক দল ধারণ করতে পারবেন, বুঝতে পারবেন এবং তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে অগ্রসর হইতে পারবেন, তারাই কিন্তু কেবল এই বাংলাদেশের নেক্সট রাজনীতিতে টিকবেন। আমি মনে করতেছি আওয়ামী লীগ এবং হাসিনা এই জায়গায় মিসরিড করেছেন। তারা এই যে 5 কোটি তরুণ, বাংলাদেশের 5 কোটি তরুণকে বুঝতে পারেন না, থোড়াই কেয়ার করছেন, এদের সবাইকে একটা আলাদা দলে ফেলাই দিতে, অপরায়ণ করতে চাইছেন। সো বাংলাদেশের রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলকে এটা মানতে হবে যে দিস ইজ আ ফ্যাক্ট, জেনারেশন ইজ আ ফ্যাক্ট, তরুণরা ইজ আ ফ্যাক্ট। এই তরুণদের ছাড়া বাংলাদেশের নতুন রাজনীতি নির্মাণই হবে না। সো আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ এইখানে তরুণদের যে সাহসিকতা এবং অভিজ্ঞদের যে অভিজ্ঞতা, এটার সমন্বয়ে বাংলাদেশের রাজনীতির গতিধারা বদলে দিতে চাই। যে রাজনীতির যে গতিধারাটা আছে, ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল লাইন আছে, আমরা যেটা দেখি যে শোডাউন নির্ভর, যেটা নিয়ে আপনি কিন্তু এখন সমালোচনা দিচ্ছেন, তরুণরা সমালোচনা করতেছে। এবং একই সাথে আমরা দেখতেছি যে মাসল পাওয়ার, হানাহানি, মারামারি, তরুণরা সমালোচনা করতেছে। তরুণদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। এই দৃষ্টিভঙ্গিটাকে আমরা ন্যাশনাল লেভেলে যেন এটা একটা পলিসি অ্যাট্রিবিউট হয় এবং সমস্ত রাজনৈতিক দলগুলো যেন এই দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করেন, সেই জায়গায় আমরা প্রেশার ক্রিয়েট করতে চাই। আলী হাসান জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। মাইন আহমেদ, আপনাকে দিয়ে শেষ করব। এই যে 30% ভোটার আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে যারা ভূমিকা রাখবে, তরুণ ভোটারদের কথা বলছি, ভোটার তো আরও অনেক বেশি, কি ভাবছেন যে এই তরুণ ভোটাররা আগামীতে তাদের পরিকল্পনা কি থাকবে বা তারা ভোটের ক্ষেত্রে কোন ধরনের নেতাদের বেছে নেবে? দেখেন, এই প্রশ্নটা উত্তর দিতে হলে আমার আসলে একটু 24-এর দিকে, মানে 5ই আগস্টের আগে, বা এটা আসলে গোটা যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানটা আমি কীভাবে দেখি, অভ্যুত্থানটাকে আমি অনেক বেশি দেখি আবু সাইদের মায়ের একটা কোট আছে না, যে চাকরি দিবি না আমার ছেলেকে মারলি কেন, ঠিক ওই জায়গাটা থেকে শেখ হাসিনা আসলে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছিলো যেখানে মানুষের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল না। তো এই বাক্যটার মধ্যে আসলে মানবিক মর্যাদার একটা আকাঙ্ক্ষা আছে। তুই মানে মারতে পারবি না, তুই আমার সাথে আর যাই করিস। তো কাজেই মানুষের নিরাপত্তার যে বিষয়টা, সেটা কিন্তু ইন্টারিমও আসলে নিশ্চিত করতে পারে নাই, বা অনেক মানুষ নতুন করে প্রান্তিক হচ্ছে, অনেক আইডেন্টিটি, ডিসপাইট মাই আইডেন্টিটি, আমার আইডেন্টিটি যাই হোক, আমাকে বেসিক কিছু জিনিস দিতে হবে। স্বাধীনতার এত বছর পরে আইসে না আমরা ওই বেসিকগুলো অর্জন করতে পারি নাই, রাষ্ট্র হিসেবে এটাই আমাদের ব্যর্থতা। তো কাজেই ওই যে স্বপ্নটা যে আমরা বাংলাদেশটারে এই জায়গায় নিয়ে যাব এবং বাংলাদেশে কোনো পরিচয়ের জন্য কারো মানবিক মর্যাদা কেড়ে নেওয়া যাবে না, এই লড়াইটা যারা আগায় নিয়ে যেতে পারবে। ধরেন 5 তারিখের পরে আমরা কী দেখছি, মাজার ভাঙা হইতেছে, জাস্ট ভিন্ন মতের জন্যই তো, ধর্মীয় ভিন্ন মত হোক, কিন্তু স্টেট এসে এখানে ইন্টারভিন করতে পারতেছে না। একটা রাজনৈতিক শক্তি দরকার যে এসে বলতে পারবে যে কোনো আইডেন্টিটির জন্য কারো মাইরে ফেলা যাবে না, কোনো আইডেন্টিটির জন্য তার মাজার, তার তীর্থস্থান ভেঙে ফেলা যাবে না। ভিন্নমতকে প্রিজার্ভ করা, ভিন্নমত প্রকাশ করার যে অধিকার, সেটা প্রিজার্ভ করতে হবে। রাজনৈতিক শক্তির সেটা বলতে হবে যে আমি এটা করব। এবং মানুষের এই যে মানবিক মর্যাদা, এই ন্যূনতম মানবিক মর্যাদাটাকে আস্তে আস্তে আগায় মানুষের একটা প্রপার একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল যেন আমরা দিতে পারি একটা টাইমে, যে ওই স্বপ্নটা যারা দেখাইতে পারবে, ওরা আসলে সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে আগায় যাবে। আমার অনেক ধন্যবাদ আপনাদের 3জনকেই সুন্দর আলোচনার জন্য। আবারও হয়তো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে এই স্টুডিওতে দেখা হবে। সেই পর্যন্ত শুভকামনা থাকলো। দর্শক, আমরা আজকের আলোচনা শেষ করছি। আজকের বিষয় ছিল তারুণ্যের রাজনীতি ও আগামীর বাংলাদেশ। যে বাংলাদেশকে আমরা পেছনে ফেলে এসেছি, সেই বাংলাদেশ হয়তো আর আমরা সামনে দেখব না। আমরা দেখব একটা তারুণ্য নির্ভর সুন্দর বাংলাদেশ, যেখানে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবগুলো সুন্দরভাবে আগাবে এবং সমস্ত কার্যক্রম হবে শুধুমাত্র দেশের জন্য, মানুষের জন্য। সেই শুভকামনা রেখে শেষ করছি আজকের এই টক শো। এই ছিল দেশ ভাবনা। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আমাদের সঙ্গে।